সাহেব যেন একটু নরম হয়ে বললেন, মনে থাকে যেন। কথার নড়চড় হলে তোমার লাশ পড়ে থাকবে লাইনের ধারে, বলে দিলাম। সাহেব গিয়ে তার জায়গায় বসে হাত থেকে রিভলভার নামালেন বেঞ্চির একপাশে। রঞ্জনবাবু এই যাত্রায় প্রাণে মরেননি এটা ভেবে খানিকটা ভরসা পেয়ে নিজের জায়গায় গিয়ে বসলেন। সাহেব যাই বলুন না কেন, এর পরের স্টেশন যে টাটানগর সেটা রঞ্জনবাবু জানেন। আসতে আরও 1 ঘন্টা দেরি। এই সময়টুকু তিনি এই কামরাতেই আছেন। তারপর কপালে কি আছে জানা নেই। অন্য ফার্স্ট ক্লাস কামরায় জায়গা পাবেন কি না সেটাও জানা নেই, জানার উপায়ও নেই। ডেভেনপোর্ট সাহেব আবার মদ্যপান শুরু করলেন। সাময়িকভাবে তার সামনের বেঞ্চের যাত্রীর কথাটা তিনি যেন ভুলেই গেলেন। রঞ্জনবাবু আধবোজা চোখে চেয়ে রয়েছেন তার দিকে। এমন এক বিভীষিকাময় ঘটনার মধ্যে তাকে পড়তে হবে কে জানত। পুলকেশ থাকলে এই জিনিসটা ঘটতো নাকি? না, তা ঘটতো না, তবে এর চেয়েও সাংঘাতিক কিছু ঘটতে পারত। পুলকেশ রক্তটা মানুষ, তাছাড়া শারীরিক শক্তি রাখে যথেষ্ট। তার দেশাত্মবোধ প্রবল। কোনো সাদা চামড়ার কাছ থেকে অপমান হজম করার লোক সে নয়। হয়তো ধা করে একটা ঘুষি মেরে দিত। কলেজে ফার্স্ট ইয়ারে পড়ার সময় এক গোড়াকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেওয়ার গল্প সে এখনো করে। ট্রেন চলছে রাতের অন্ধকার ভেদ করে। মিনিট 10 পরে রঞ্জনবাবু অনুভব করলেন যে এই বিপদের মধ্যেও গাড়ির দোলনায় তার মাঝে মাঝে তন্দ্রা ভাব আসছে। এই অবস্থাতেই একটা নতুন চিন্তা তাকে হঠাৎ সম্পূর্ণ সজাগ করে দিল। সাহেবের কোনো মালপত্র নেই। ব্যাপারটা অদ্ভুত নয় কি? একটা সামান্য হাত বাক্স কি থাকবে না? শুধু মদ, সোডার বোতল, গ্লাস আর রিভলভার নিয়ে কি ট্রেনে ওঠা চলে? আর 1932 সাল, নেংটি পড়া নেতা, টাটানগর নেই, এসবেরই বা মানে কি? মানে কি তাহলে একটাই, যে সাহেব আসলে জ্যান্ত সাহেব নন, তিনি ভূত। মেজর ডেভেনপোর্ট নামটা কি চেনা চেনা লাগছে। হ্যাঁ, হঠাৎ ধা করে রঞ্জনবাবুর একটা কথা মনে পড়ে গেল। বছর 5 আগে ব্যারিস্টার বন্ধু নিখিল সেনের বাড়িতে আড্ডায় কথা হচ্ছিল। বিষয়টি সাহেব প্রীতি এবং সাহেব বিদ্বেষ। কে বলেছিল ঠিক মনে নেই, কিন্তু বোম্বে মেইলেই একবার এক বাঙালিকে ফার্স্ট ক্লাস কামরা থেকে নামিয়ে দেবার চেষ্টা করেছিল এক গোঁড়া সৈনিক। নামটা মেজর ডেভেনপোর্টই বটে। কাগজে বেরিয়েছিল খবরটা। সালটা জানা নেই, তবে 32 হওয়া আশ্চর্য না। সাহেবের হিসাবে একটা কিছু ভুল হয়েছিল। সেই বাঙালি ছিলেন অসীম সাহস এবং দৈহিক শক্তির অধিকারী। অপমান হজম করতে না পেরে সাহেবকে মারেন 82 সিক্কা ওজনের ঘুষি। সাহেব উল্টে পড়েন এবং বেঞ্চির হাতলে মাথায় চোট লেগে তৎক্ষণাৎ মারা যান। রঞ্জনবাবু অনুভব করলেন তার হাত পা ঠান্ডা হয়ে আসছে, কিন্তু এই অবস্থাতেও সামনের লোকটার দিকে আরেকবার না চেয়ে থাকতে পারলেন না তিনি। মেজর ডেভেনপোর্ট হাতে গ্লাস নিয়ে বসে আছেন। নাইট লাইটের আলো এমনিতেই উজ্জ্বল নয়, আলোর শেডও অপরিষ্কার, বাল্বের পাওয়ারও বেশি নয়। তার উপর গাড়ির ঝাঁকুনি, সব মিলিয়ে সাহেবের দেহটাকে অস্পষ্ট দেখাচ্ছে। হয়তো এই কামরাতেই সাহেবের মৃত্যু হয়েছিল 1932 সালে। আর তখন থেকেই এই পুরোনো আমলের ফার্স্ট ক্লাস কামরায় রোজ রাত্রিরে। রঞ্জনবাবু আর ভাবতে পারলেন না। সাহেব আর তার দিকে তাকাচ্ছেন না, তিনি মদ নিয়ে মশগুল হয়ে বসে আছেন। চেয়ে থাকতে থাকতে রঞ্জনবাবু অনুভব করলেন যে তার চোখের পাতা আবারও ভারী হয়ে আসছে। ভূতের সামনে পড়ে মানুষের ঘুম পেতে পারে, এটা তিনি প্রথম আবিষ্কার করলেন। মেজর ডেভেনপোর্ট একবার নেই, একবার আছেন, অর্থাৎ চোখের পাতা বন্ধ হলে নেই, আবার খুললেই আছেন। একবার যেন সাহেব তার দিকে চাইলেন, তারপর যেন বহু দূর থেকে ভেসে আসা একটা কথা কয়েকবার তার কানে এলো, ডার্টি নিগার, ডার্টি নিগার। তারপর রঞ্জনবাবু আর কিছু মনে নেই। রঞ্জনবাবুর যখন ঘুম ভাঙল তখন জানালার বাইরে ভোরের আলো, সামনের বেঞ্চে কেউ নেই। রাত্রে বিভীষিকার কথা ভেবে তিনি একবার শিউরে উঠলেন, কিন্তু পরক্ষণেই ফাড়া কেটে গেছে ভেবে হাঁপ ছাড়লেন। এই গল্প কাউকে বলা যাবে না। প্রথমত, কেউ বিশ্বাস করবে না। দ্বিতীয়ত, তিনি যে সাহেব ভূতের হাতে লাঞ্ছনা ভোগ করেছেন, এটা খুব জাহির করে বলবার মতো ঘটনা নয়। ডার্টি নিগার,
কথাটা তার আঁতে লেগেছিল বিশেষভাবে, কারণ তার নিজের রং রীতিমতো ফর্সা, অনেক রোদে পোড়া সাহেবের চেয়ে বেশি ফর্সা। এই রঙের জন্য লন্ডনে অনেকেই তাকে ভারতীয় বলে বিশ্বাস করেনি, আর তাকেই কিনা বলা হলো ডার্টি নিগার। সংকল্প অনুযায়ী তার ট্রেনের অভিজ্ঞতাটা রঞ্জনবাবু কাউকে বলেননি, তবে তার মধ্যে উগ্র সাহেব প্রীতির ভাবটা যে অনেকটা কমেছে সেটা তার কাছের লোকেরা অনেকেই লক্ষ্য করেছিল। ঘটনার 10 বছর পরেই একদিন সন্ধ্যায় তার নিজের বাড়িতে বন্ধু পুলকেশের সঙ্গে বসে কফি খেতে খেতে রঞ্জনবাবু ব্যাপারটা উল্লেখ না করে পারলেন না। 70-তে রায়পুর থেকে ফেরার সেই দিনটার কথা মনে পড়ে? বিলক্ষণ। 70-তে রায়পুর থেকে ফেরার সেই দিনটার কথা মনে পড়ে? বিলক্ষণ। তোমাকে বলি বলি করে বলিনি, এক সাহেব ভূতের পাল্লায় পড়ে কি নাজেহাল হয়েছিলাম জানো না। মেজর ডেভেনপোর্টের ভূত কি? রঞ্জনবাবুর চোখ ছানা বড়া হয়ে গেল। সে কি? তুমি জানলে কি করে? পুলকেশ বাবু তার ডান হাতটা বন্ধুর দিকে বাড়িয়ে দিলেন। মিট দ্য গোস্ট অফ মেজর ডেভেনপোর্ট। রঞ্জনবাবু মাথা ঝিমঝিম করছে। তুমি? তা তুমি একদিন বলে ফেললে তো সমস্ত ব্যাপারটাই ব্যর্থ হতো ভাই। আমার উদ্দেশ্য ছিল তোমার মধ্যে থেকে সাহেবী প্রীতির ভূতটা তাড়ানো। ঘটনাটা যদি তুমি বিশ্বাস না করো তাহলে কাজটা হবে কি করে? আমি নিগার বলেছি আর সাহেব নিগার বলেছে, দুটোর মধ্যে তফাৎ নেই। কিন্তু কিভাবে? ভেরি ইজি, বললেন পুলকেশ সরকার। তোমার কামরাটা দেখেই ফন্দিটা আমার মাথায় আসে। গাড়ি ছাড়ার পর তোমার পাশের ফার্স্ট ক্লাস বগিটাতে উঠে পড়ি। আমার ফার্স্ট এড বক্স থেকে তুলা নিয়ে গোফ বানিয়েছিলাম। তাছাড়া নো মেকআপ। আমারই কামরায় একটা গুজরাটি বাচ্চার হাতে দেখলাম একটা খেলার রিভলভার। এক রাতের জন্য ধার চাইতেই খুশি হয়ে দিয়ে দিল। তার বাপের সঙ্গে হুইস্কি ছিল, সেটাও চেয়ে নিলাম। অবশ্য কেন নিচ্ছি সেটাও বলতে হয়েছিল। আমি নিজে খেয়েছি জল, হুইস্কির বোতলটা খোলা রেখেছিলাম যাতে তুমি গন্ধ পাও, ব্যাস। বাকি কাজ করেছিল তোমার কামরার নীল আলো আর তোমার কল্পনা। আশা করি মনে কিছু করনি ভাই। রঞ্জনবাবু বন্ধুর হাত দুটো চেপে ধরলেন বটে, কিন্তু মুখে কিছু বলতে পারলেন না। তার বিস্ময় ভাবটা কাটতে লাগলো আরও 10 বছর। আর এভাবেই আজকের গল্পটিও শেষ হলো। নিয়ে আসবো নতুন আরেকটি গল্প। ততক্ষণ সাথেই থাকুন। ধন্যবাদ।